আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল পেন পিকচার। তা আমরা পেন পিকচার বা ড্রাগ পিকচার বলি। এইটা হচ্ছে মানে বারবার বলা হয়েছে, সুতরাং আর নতুন করে বলার অবকাশ থাকে না। এই পেন পিকচার বা ড্রাগ পিকচারটা অ্যাকচুয়ালি হচ্ছে ড্রাগ প্রুভিং এর সময় যে রেকর্ড, সেই রেকর্ডটাই হচ্ছে ড্রাগ পিকচার। এটাকে এক জায়গায় সমন্বয় করে যেটা করা হয়েছে তাকে বলা হয় ড্রাগ পিকচার। আর এই ড্রাগ পিকচারটাকে সংক্ষেপে যখন আমরা অ্যানালিসিস করি তখন এটাকে বলা হয় পেন পিকচার। পেন পিকচার কথা মানে হচ্ছে আপনি কলম দিয়ে একটা অল্প কথায় ছবি আঁকুন, অর্থাৎ ড্রাগ পিকচারের যে ছবিটা, সেই ছবিটা অল্প কথায় আপনাকে বর্ণনা করতে হবে। তা এই হচ্ছে পেন পিকচার। তা আজকে আমরা যে ড্রাগটা নিয়ে আলোচনা করব, তা আবার একটু ভুল হলো, সেটা হচ্ছে ড্রাগ। আমরা হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে ড্রাগ, রেমেডি, মেডিসিন এই তিনটে শব্দ কিন্তু আমাদের কাছে আলাদা আলাদা মিনিং হয়। ড্রাগের মিনিং একরকম, রেমেডির মিনিং একরকম, আর মেডিসিনের মিনিংটা আরেক রকম। তা সুতরাং আমরা যখন কোনো মেডিসিন নিয়ে পড়াশোনা করব বা আলোচনা করব, তখন তাকে আমরা ড্রাগ বলবো না, মেডিসিনও বলবো না, আমরা তাকে রেমেডি বলব। রেমেডিটা কেন? যে ড্রাগ প্রুভিং এর যে পিকচারটা পাওয়া যায় সেটা হচ্ছে রেমেডি। আর আমি যখন চিকিৎসা করব, যখন ওয়েল সিলেক্টেড তাকে প্রয়োগ করব, তখন ওয়েল সিলেক্টেড রেমেডি ইজ কল্ড মেডিসিন। আর যার মধ্যে মেডিসিনাল প্রপার্টি আছে তাকে আমরা বলবো ড্রাগ। তাহলে আমরা যখন মেটেরিয়াল মেডিকেল আলোচনা করব তখন আমরা কিন্তু মেডিসিনও বলবো না, ড্রাগও বলবো না, আমরা বলবো রেমেডি। তা আজকে আমরা যে রেমেডিটা নিয়ে আলোচনা করব, সেই রেমেডিটার নাম হচ্ছে আয়োডিয়াম। আয়োডিয়াম হচ্ছে কেমন ধরনের পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য? পার্সনস অফ স্ক্রোফুলাস ডায়াথিসিস। স্ক্রোফুলাস গন্ডমালা যুক্ত, যাদের প্রবণতা, আমরা ডায়াথিসিস এবং মায়াজম এই দুটোর মধ্যে কিন্তু একটু ফারাক আছে। আমরা মায়াজম হচ্ছে ডিজিজ প্রডিউসিং পাওয়ার, আর ডায়াথিসিস হচ্ছে ঝোঁক, অতিরিক্ত ঝোঁক। তা সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে বেশি কার্যকারিতা দেখা যায় পার্সনস অফ স্ক্রোফুলাস ডায়াথিসিস, যারা গন্ডমালা যুক্ত, যাদের ঝোঁক। গন্ডমালা যুক্ত ঝোঁক বলতে যাদের মধ্যে লিম্বস এবং গ্ল্যান্ডগুলো ইনফ্লামেশন হওয়ার একটা প্রবণতা থাকে, টেন্ডেন্সি থাকে, তাদেরকে বলে স্ক্রোফুলাস ডায়াথিসিস। তাহলে আয়োডিনের মধ্যে কিন্তু একটা স্ক্রোফুলাস ডায়াথিসিস রয়েছে উইথ ডার্ক অর ব্ল্যাক হেয়ার। আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি যে হোমিওপ্যাথি ভেটেরিনারি মেডিকেল যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন, রাস্তায় চলতে চলতে বা আপনার চেম্বারে কোনো রুগী ঢোকার সাথে সাথে আপনি কিন্তু সেই রুগীটাকে চিনতে পারবেন। সেই রুগীটাকে চিনতে পারবেন, অর্থাৎ তার আকার আকৃতি, তার চেহারা, তার চোখ মুখ, তার বডি স্ট্রাকচার, তার চলন বলন, তার বডি ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত দেখে আপনি কিন্তু সেই রুগীকে চিনতে পারবেন। তা এখানে আমরা দেখছি আয়োডিনের রুগীটা হচ্ছে উইথ ডার্ক অ্যান্ড ব্ল্যাক হেয়ার। ডার্ক অ্যান্ড ব্ল্যাক হেয়ার, ঘন কালো চুল, অ্যান্ড আইস,
এবং তার চোখ বা চোখের যে ভ্রু সেগুলো ঘন কালো, এর লো ক্যাসেটিক কন্ডিশন, লো ক্যাসেটিক কন্ডিশন, ক্যাসেটিক কন্ডিশন মানে অর্থাৎ ক্যাপসুলের মতো, ছোট ক্যাপসুলের মতো অবস্থা, উইথ প্রোফাউন্ড ডেবিলিটি, তাতে প্রচন্ড রকম ডেবিলিটি থাকবে, অ্যান্ড গ্রেট ইমাসিয়েশন, ইমাসিয়েশন মানে খায় দায় শরীর শুকিয়ে যায়। আমরা গতদিনে একটা ওষুধ নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাব্রোমেট্রাম। তা অ্যাব্রোমেট্রামের মতো যা যা লক্ষণ, অ্যাব্রোমেট্রামের যে সমস্ত লক্ষণ আছে আয়োডিনের মধ্যে ঠিক সেই লক্ষণগুলো রয়েছে। খায় দায় শুকিয়ে যায়, গ্রেট ইমাসিয়েশন, প্রচন্ড রকম ইমাসিয়েশন, অ্যান্ড প্রোফাউন্ড ডেবিলিটি, এবং প্রচন্ড রকম দুর্বলতা। এটা হচ্ছে অনেকটা অ্যাব্রোটামের মতো, অ্যাব্রোটামের মতো, কিন্তু আমরা অ্যাব্রোটামের সঙ্গে যখন কম্পেয়ার করব তখন অনেক কিছু পার্থক্য খুঁজে পাবো। আর একটা কি, গ্রেট উইকনেস অ্যান্ড লস অফ ব্রেথ অন গোয়িং আপস্টেয়ার্স। আরেকটি লক্ষণ, সেটা হচ্ছে গ্রেট উইকনেস, প্রচন্ড দুর্বল, প্রচন্ড দুর্বল, আর লস অফ ব্রেথ অর্থাৎ শ্বাসকষ্ট যাকে আমরা বলি, অন গোয়িং আপস্টেয়ার, সিঁড়ি দিয়ে যখন কোনো উপরে ওঠে, সিঁড়ি দিয়ে আমরা দোতলা তিনতলা বাড়িতে উঠতে পারি, সিঁড়ি দিয়ে ওভারব্রিজ পার হতে পারি, সিঁড়ি দিয়ে আমরা পাহাড়ে উঠতে পারি। এই সিঁড়ি দিয়ে ওঠার সময় তার প্রচন্ড দুর্বল থাকে এবং শ্বাসকষ্ট হয়। তা এই যে লক্ষণটা, এটা আরেকটি মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে ক্যালকেরিয়ার কার্ভ, ক্যালকেরিয়ার কার্ভের মধ্যে আছে। এবার হচ্ছে এই সিঁড়ি দিয়ে ওঠার সময় শ্বাসকষ্ট এবং দুর্বলতা বোধ করে মহিলারা অনেক সময়। কোন সময়? ডিউরিং মেনস্ট্রুয়েশন, ডিউরিং মেন্স তাদের কিন্তু এই শ্বাসকষ্ট বা মানে দুর্বলতা, এই ফিলিংটা হয় ডিউরিং মেন্স। তা মেন্সের সময় যে যাদের হয়, সেক্ষেত্রে আমরা যে ওষুধগুলোর কথা চিন্তা করব সেটা হচ্ছে অ্যালুমিনা, কার্বোঅ্যানামিলিস, পপুলাস ইন্ডিকা। তা অর্থাৎ মহিলাদের মেন্সের সময় যদি এই লক্ষণগুলো থাকে, অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট, প্রচন্ড দুর্বল, ডিউরিং মেনস্ট্রুয়েশন, এটা যদি হয় তাহলে আমাদের ওষুধ কিন্তু চেঞ্জ হয়ে গেল, ওষুধ হয়ে গেল অ্যালুমিনা, কার্বোঅ্যানামিলিস, পপুলাস ইন্ডিকা। আচ্ছা, এবার হচ্ছে এই আয়োডিনের আরেকটা রেড লাইন সিমটমস বা গাইড লাইন সিমটমস যেটা রয়েছে, সেটা হচ্ছে রেভেনাস অ্যাপিটাইট বা রেভেনাস হাঙ্গার। রেভেনাস অ্যাপিটাইট বা রেভেনাস হাঙ্গার অর্থাৎ রাক্ষসের ক্ষুধা, এটাকে আরেকভাবে ক্যানাইন হাঙ্গারও বলা যায়। ক্যানাইন হাঙ্গার মানে কুকুরের মতো ক্ষুধা, কুকুরের একরকম ক্ষুধা আছে, তাকে বলা হয় ক্যানাইন হাঙ্গার। আর রেভেনাস হাঙ্গার, রেভেনাস অ্যাপিটাইট, এটা হচ্ছে রাক্ষসের ক্ষুধা। কিরকম রাক্ষসের ক্ষুধা? ইটস ফ্রিলি অ্যান্ড ওয়েল, ভালোভাবে সে খায়, ইয়েট লস ফ্রেশ অল দ্য টাইম, বেশ খাওয়া দাওয়া ঠিক আছে, কোনো রকম কোনো সমস্যা নেই, কিন্তু তার মাংস পেশি যেন শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। খায় দায় কোনো খাওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু তার মাংস পেশিটা শুকিয়ে যাচ্ছে। এটা কোন কোন মেডিসিনে রয়েছে? খায় দায় ভালো, খায় দায় শুকিয়ে যায়, এই লক্ষণটা আমরা
এর আগেও যে আলোচনাটা করেছিলাম, অ্যাব্রোমেটামের মধ্যে রয়েছে, আর একটা মেডিসিন রয়েছে নেপ্টামিউরের মধ্যে রয়েছে, সানিকুলারের মধ্যে রয়েছে, আর টিবারকুলারের মধ্যে রয়েছে। টিবারকুলিস যেটা টিবারকুলিন নাম, সেই টিবারকুলিন নামের মধ্যে রয়েছে। এবার হচ্ছে এমটি ইলাক্টেশন ফ্রম মর্নিং টু নাইট। আমরা যে ইলাক্টেশন, যে ঢেকুরটা দিই খাওয়ার পরে, অনেক সময় ঢেকুর দিই, খাওয়া বাদেও আমরা অনেক সময় ঢেকুর দিই। তা ঢেকুর দিলে আমরা অনেক সময় যে খাবারটা খাই সে খাবারের গন্ধটা ঢেকুরের সঙ্গে ওঠে, বা কখনো কখনো অন্য ধরনের গন্ধ ওঠে, পচা দুর্গন্ধ হয়, কারো কারো ক্ষেত্রে টক গন্ধ হয়, কারো কারো ক্ষেত্রে বিভিন্ন রকম অফেন্সিভ ইলাক্টেশন হয়। তা আয়োডিনের ক্ষেত্রে হচ্ছে এমটি ইলাক্টেশন, কোন রকম গন্ধ নেই, খালি খালি একটা ঢেকুর ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত পর্যন্ত তার ঢেকুর হতে থাকে। As if every particles of food was turned into air, সে খেলো, খাওয়ার পরে মনে হচ্ছে নিমেষের মধ্যে তার খাবারটা হাওয়ায় উড়ে গেছে, অর্থাৎ তার আবার খিদে লেগে যায়। তাহলে as if every particles of food, তার পেটের মধ্যে যে খাবারগুলো ছিল সব খাবারগুলো মনে হচ্ছে was turned into air, মনে হচ্ছে হাওয়ায় মিলিয়ে গেছে। তা এই লক্ষণটা আরেকটা মেডিসিনের মধ্যে আছে, তার নাম হচ্ছে ক্যালিকার্প। ক্যালিকার্পের মধ্যে এই লক্ষণটা আছে। সাফার্স ফ্রম হাঙ্গার, আমরা সালফারের মধ্যে একটা লক্ষণ দেখি, তার একটা টাইম আছে। খিদে লাগলে সে সহ্য করতে পারে না, এমনকি বয়স্ক লোকেরা কান্নাকাটি করে অসহ্য খিদে লাগলে। সালফারের মধ্যে একটা টাইম আছে, সেটা হচ্ছে সকাল 11টার সময় তার খিদে লাগে। সকাল 11টার সময় তার খিদে লাগে, খিদে লাগলে সে আর সহ্য করতে পারে না, সে বাচ্চা ছেলে পেলেদের মধ্যে কান্না জুড়ে দেয়। তা এইরকম লক্ষণ আমাদের আয়োডিনের মধ্যে আছে। সাফার ফ্রম হাঙ্গার, খিদে লাগলে সে কষ্ট পায়। মাস্ট ইট ইভেন ফিউ আওয়ার, খাওয়ার পরে কিছু সময়ের মধ্যে তাকে আবার খেতে হয়। অ্যাংসাস অ্যান্ড ওরিট ইফ হি ডাজ নট ইট, যদি সে খাবার না পায়, তার যখন খিদে লাগে তখন যদি খাবারটা না খায়, না পেলে তার কি হয়, তার মধ্যে একটা ওয়ারিনেস, একটা অসন্তুষ্টি, একটা দুঃখ, যন্ত্রণা, এটা একটা অনুভূতি হয়, সেটা খুব কষ্ট পায়। তা এই লক্ষণটা আমরা আরো কয়েকটা মেডিসিনের মধ্যে দেখেছি। আমরা খানিকক্ষণ আগেও আলোচনা করেছিলাম যে সালফারের মধ্যে এই লক্ষণটা আছে। সালফার হচ্ছে সকাল 11টার সময় এই লক্ষণটা দেখা যায়। আর আরেকটা মেডিসিন আছে, তার সেটা হচ্ছে সিনা। সিনার ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা আছে, যদি সে খিদে লাগার পরে যদি খেতে না পায়, সে কষ্ট পায়, দুঃখ পায়, এবং অনেক সময় সে কেঁদে ফেলে দেয়, সহ্য করতে পারে না, খিদে সহ্য করতে পারে না। ফিলস রিলিভ হোয়াইল ইটিং অর আফটার ইটিং, এই সমস্ত রোগীরা কি হয়, তারা অনুভব করে, খাবার সময় বেটার ফিল করে, ভালো অনুভব করে। ফিলস হোয়াইল ইটিং অর আফটার ইটিং, খাওয়ার পরে, খাওয়ার সময় তারা বেটার ফিল করে। হোয়েন স্টোমাক ইজ ফুল, যখন পেটটা পরিপূর্ণভাবে ভরাট হয়ে যায়, তখন তারা খুব খুশি বা আরাম বোধ করে। ইচিং, আয়োডিনের মধ্যে একটা ইচিং আছে। ইচিংটা হবে লো ডাউন ইন দ্য লাংস, লো ডাউন ইন দ্য লাংস,
আমাদের যেখানে দুটো লাংস আছে তার নিচের দিকে সেখানে তার একটা ইচিং অনুভব হবে বিহাইন্ড দ্য স্ট্যান্ডাম, এবং সেটা স্ট্যান্ডাম যে বোনটা আছে সেই বোনের পিছনে কাফিং কিরকম হবে। কাফ হচ্ছে এক্সটেন্ড থ্রো ব্রঙ্কাই টু নজল ক্যাভিটি। আমাদের দেহের মধ্যে ব্রঙ্কাস বলে একটা অর্গান আছে, সেই ব্রঙ্কাসের যে ইরিটেশন হয় তাকে আমরা বলি ব্রঙ্কাইটিস। তাহলে কাশি সময় তার যে ব্রঙ্কাইটে থেকে নজল ক্যাভিটি পর্যন্ত, নজল ক্যাভিটি নাকের যে ছিদ্র সেই পর্যন্ত তার কি হয়, এই কাশিটা ছড়িয়ে পড়ে। এই লক্ষণটা আমাদের আরো কিছু মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে কোনিয়াম ফসফরাস। কোনিয়াম আর ফসফরাসের মধ্যে আমাদের এই লক্ষণটা আছে। হাইপারট্রফি অ্যান্ড ইনডিউলেশন অফ দ্য গ্ল্যান্ডুলার টিস্যু। আমরা গ্ল্যান্ডুলার অর্থাৎ গ্ল্যান্ড হওয়ার মতো যে টিস্যুগুলো আছে আমাদের, সেই টিস্যু কি কি টিস্যু, সেটা হচ্ছে থাইরয়েড, মেমারি গ্ল্যান্ড, ওভারি, টেস্টিস, uterus, prostate or the other gland, যেমন breast may be dilating and become flabby। কি হচ্ছে ঘটনাটা, হাইপারট্রফি, হাইপার মানে অতিরিক্ত, ট্রফি কথা মানে হচ্ছে বৃদ্ধি। হাইপারট্রফি, কার হাইপারট্রফি? হাইপারট্রফি অ্যান্ড ইনডিউরেশন। হাইপারট্রফি অ্যান্ড ইনডিউরেশন, ইনডিউরেশন কথা মানে হচ্ছে শক্ত রিজিড ভাব থাকে, সেখানে শক্ত রিজিড ভাব থাকে। তা কোন কোন অর্গান? হাইপারট্রফি অ্যান্ড ইনডিউরেশন অফ দ্য গ্ল্যান্ডুলার টিস্যু। যেই টিস্যুগুলো গ্ল্যান্ডুলার, সেই টিস্যুগুলো কি হয়, হাইপারট্রফি অ্যান্ড ইনডিউরেশন হয়, শক্ত হয়, রিজিড হয়। আর হাইপারট্রফি, হাইপার মানে অতিরিক্ত বৃদ্ধি। তা সেই গ্ল্যান্ডুলার টিস্যুগুলো কি কি? সেই গ্ল্যান্ডুলার টিস্যুগুলো হচ্ছে থাইরয়েড, তারপরে হচ্ছে যেটা মেয়েদের ব্রেস্টের যে গ্ল্যান্ডগুলো থাকে তাকে বলা হয় মেমারি গ্ল্যান্ড। তাহলে ব্রেস্টে অনেক সময় ইনডিউরেশন বা হাইপারট্রফি হতে পারে। তাহলে ব্রেস্টে হাইপারট্রফি বা ইনডিউরেশন যদি হয়, সেক্ষেত্রে আমরা আয়োডিনের কথা চিন্তা করতে পারি। থাইরয়েড হয়, অনেকে থাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম হয়, সেই ক্ষেত্রে আমরা আয়োডিন ব্যবহার করতে পারি। আমরা মানে ফিজিওলজিতে পড়েছি যে আয়োডিনের অভাবের জন্য থাইরয়েড হয়। তাহলে এখানে আমরা পটেন্টাইজ আয়োডিন যদি দিতে পারি তাহলে কিন্তু থাইরয়েডের ক্ষেত্রে ভালো কাজ করে। মেয়েদের লোয়ার অ্যাবডোমেন্টে দুটো গ্ল্যান্ড আছে, লোয়ার অ্যাবডোমেন্টে, তাকে বলা হয় ওভারিস। দুই পাশে দুটো ওভারি আছে। ওভারির বাংলা হচ্ছে ডিম্বাশয়। তা ডিম্বাশয় কি করে? ডিম্বাশয় থেকে ডিম্ব তৈরি করে, সেটা নিষেক্তীকরণ করে ফ্যালোপাইন টিউবে গিয়ে, যাই হোক সেটা পরিপক্ক হয়ে ওঠে। তা এই যে ওভারিটাও কিন্তু অনেক সময় আমরা প্রথমেই বলেছিলাম যে গ্ল্যান্ডুলার টিস্যু, তার ইনডিউরেশন হয় আর না হাইপারট্রফি হয়। তাহলে অনেক সময় মেয়েদের দেখা যায় ওভারিতে একটা পেন হয়, ইনডিউরেশন হয়, ফুলে যায়, যন্ত্রণা হয়, তার ওভারি বৃদ্ধি হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা টোটালিটি অফ সিমটমসের বেসিসে আয়োডিনের কথা চিন্তা করতে পারি। আর কি, ছেলেদের দুটো জায়গা আছে, একটা হচ্ছে অন্ডকোষ, দুটো বিচি থাকে, তাকে বলা হয় টেস্টিস।
তা সেটাও হাইপারট্রফি হতে পারে, ইনডিউরেশন হতে পারে, ওখানেও হাইপারট্রফি বা ইনডিউরেশন হতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আয়োডিনের কথা চিন্তা করতে পারি। ছেলেদের আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে একটু বেশি বয়সে হয়, অ্যাবভ 60 বা অ্যাবভ 40 এই রোগটা হয়। সেটা হচ্ছে পৌরস গ্রন্থি বা যেটাকে আমরা বলি প্রোস্টেট গ্ল্যান্ড। তা প্রোস্টেট গ্ল্যান্ডের কিছু ফাংশন, জেনিটাল ফাংশন রয়েছে। তাহলে সেই প্রোস্টেট গ্ল্যান্ডের কিন্তু অনেক সময় ইনফ্লামেশন, ইরিটেশন, হাইপারট্রফি হয়। তাহলে ছেলেদের হাইপারট্রফি, যদি প্রোস্টেট গ্ল্যান্ডের হাইপারট্রফি হয়, সেই ক্ষেত্রে কি হয়, তার একটা ইউরোজেনিটাল একটা প্রবলেম আসে। তা এটা ছেলেদের ক্ষেত্রে হয়। সেই ক্ষেত্রে আমরা এই রকম লক্ষণ যেখানে পাবো, সেখানে কিন্তু আমরা আয়োডিনের কথা চিন্তা করি, সেখানেও আমরা আয়োডিনের কথা চিন্তা করি। আর কি, মেয়েদের আরেকটি অর্গান আছে, সেটা হচ্ছে ইউটেরাস, যেখানে জরায়ু বা গর্ভ যেটা আমরা বলি, যেখানে বাচ্চার 40 সপ্তাহ বা 280 দিন সেখানে থেকে তার বৃদ্ধি হয়, সেইটা হচ্ছে ইউটেরাস। তাই ইউটেরাসে অনেক সময় তার হাইপারট্রফি হয় বা ইনডিউরেশনটা হয়। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আয়োডিনের কথা চিন্তা করতে পারি। এছাড়াও যদি আরো যে সমস্ত গ্ল্যান্ডগুলো আছে, তার যদি হাইপারট্রফি বা ইনডিউরেশন হয়, সেই ক্ষেত্রে আমরা আয়োডিনের কথা চিন্তা করতে পারি। ব্রেস্ট মে ডুয়েলিং অ্যান্ড বিকাম ফ্ল্যাগি। মেয়েদের যে ব্রেস্টটা, সেটা আস্তে আস্তে কি হয়, অস্তমিত হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় এবং ফ্ল্যাগি, ঢেলা হয়ে যায়। আর কি হয়, হার্ড গয়েট্রি। এটাও বেশিরভাগ মেয়েদের বেশি দেখা যায়। সেটা হচ্ছে গয়েট্রি হচ্ছে গলগণ্ড। সেই গলগণ্ডটা আমাদের অনেক হোমিওপ্যাথি মেডিসিন আছে। তার মধ্যে আমরা আয়োডিনের যে গলগণ্ডটা, সেটা কিভাবে চিনব, সেটা হচ্ছে তার গলগণ্ডটা হার্ড, খুব শক্ত। আর সেখানে তাকে ইন্ডিকেশন করার জন্য একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, এটা হচ্ছে তার চুলটা হবে ডার্ক হেয়ার। এই ডার্ক হেয়ার পার্সনের ক্ষেত্রে আমরা বেশি এটা চয়েস করব। আর যদি লাইট হেয়ার হয়, গলগণ্ড আছে, লাইট হেয়ার হলে সেখানে আমরা কিন্তু ব্রোমিয়ামের কথা চিন্তা করব, আয়োডিনের কথা নয়। রোগী ফিলস রিলিভ আফটার ইটিং। তার সমস্ত রকম কমপ্লেইনগুলো রিলিভ বাই ইটিং। আমরা নাক্স ভূমিকার ক্ষেত্রে দেখি যে তার সমস্ত কমপ্লেইনগুলো অ্যাগ্রাভেটেড বাই ইটিং। খাওয়ার পরে বৃদ্ধি, নাক্স ভূমিকা, খাওয়ার পরে উপশম, আয়োডিন। এবার হচ্ছে একটা হার্টের প্রবলেম দেখা যায়। আয়োডিনের ক্ষেত্রে একটা হার্টের প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে প্যালপিটেশন অফ দ্য হার্ট। তাই এই প্যালপিটেশনটা কখন হয়, ওর্স ফ্রম লিস্ট এক্সারশন। সামান্য একটা এক্সারশন, ঝাঁকুনিতে তার এই প্যালপিটেশনটা হয়। এই প্যালপিটেশনটার সঙ্গে আমরা আরেকটি মেডিসিনের তুলনা করতে পারি, কম্পেয়ার করতে পারি, সেটা হচ্ছে ডিজিটালিস।
তা কি ডিজিটালিস আর আরো কিছু ওষুধ আছে যাদের হার্ট প্যালপিটেশন হয়, সেটা হচ্ছে ক্যালকেলিয়া আর্টস আছে। তা এদের ক্ষেত্রে কিছু পিকুলারিটি রয়েছে। সেই পিকুলারিটিটা হচ্ছে তাদের যে হার্ট প্যালপিটেশনটা হয় সেটা ক্ষেত্রে মেন্টাল এক্সারশন, নট ফিজিক্যাল, মেন্টাল এক্সারশনের ফলে তাদের প্যালপিটেশনটা বাড়ে। সেন্সেশন as if the heart was squeezed together, as if grabbed with an iron hand। কি হচ্ছে, সে মনে হবে তার হাতটা যেন চেপে ধরে আছে। সেটা কিরকম চেপে বা আঁকড়ে ধরে আছে, উইথ অ্যান আয়রন হ্যান্ড, মানে লোহার কোনো হাত দিয়ে, এমন একটা অনুভূতি লোহার একটা হাত দিয়ে যেন তার আঁকড়ে ধরে বা চেপে ধরে আছে, এরকম একটা সেন্সেশন। তাই এরকম লক্ষণ আমরা আরো কিছু মেডিসিনের মধ্যে পাই। সেটা হচ্ছে ক্যালকেলিয়া কার্ব সালফার। আয়োডিনের ক্ষেত্রে আমরা যে লিকোরিয়া, সেই লিকোরিয়া আছে, আইডিএমের লিকোরিয়া আছে, সেই লিকোরিয়াটা কেমন হবে, লিকোরিয়াটা হবে করোসিভ, অ্যাক্রিড অর্থাৎ হাজাকর এবং করোসিভ, স্টেনিং and corroding the remain most abundant time of mens। কি হচ্ছে, মেনস্ট্রুয়েশনটা কেমন হবে, সেই মেনস্ট্রুয়েশনটা হবে অ্যাক্রিড, করোসিভ, স্টেনিং। আমরা মেডুলিনামের ক্ষেত্রে দেখেছি যে মেডুলিনামের পেশেন্টের যে মেনস্ট্রুয়েশনটা কাপড়ের দাগ যদি লাগে, সেই দাগটা সাবান দিয়ে বা কোনো ডিটারজেন্ট দিয়ে ধুলেও ওঠে না, দাগটা থেকে যায়। তা এখানে আয়োডিনের ক্ষেত্রে কিন্তু একই ব্যাপার, তার দাগটা থেকে যায়। আর সেই দাগটা কি হয়, ক্ষয়যুক্ত এবং প্রচুর পরিমাণে হয় ডিউরিং মেনস্ট্রুয়েশন, যখন ফ্লোটা হয় তখন প্রচুর পরিমাণে হয়। আরেকটা বিষয়, আমরা ক্যান্সারের নাম শুনে অনেকটা ভয় পাই। তা আমরা আগেও বলেছি যে ভয় পাওয়ার কিছু নেই। হোমিওপ্যাথিক বহু মেডিসিন আছে ক্যান্সারে খুব উৎকৃষ্ট কাজ করে, যদিও হোমিওপ্যাথি কোনো স্পেসিফিক ওষুধ হয় না। অ্যাজ পার টোটালিটি অফ সিমটমসের বেসিসে যদি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে হোমিওপ্যাথি অপূর্ব কাজ করে। তা আমাদের আইডিয়ামে কিন্তু ক্যান্সারে একটা ভালো কাজ করে। কোন ক্যান্সার? ক্যান্সারাস ডিজেনারেশন অফ দ্য সার্ভিক্স। মেয়েদের আমরা আগেও বলেছিলাম যে আমরা বিভিন্ন অবজারভেশনে যেটা দেখেছি, মেয়েদের যে ক্যান্সারগুলো হয় সাধারণত ইউটেরাস অথবা ব্রেস্টে, অর্থাৎ সেক্স অর্গানে তাদের বেশি। আর ছেলেদের হয় কোথায়? প্রোস্টেটে, গলায় আর লাংস। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা বিভিন্ন অবজারভেশনে দেখা গেছে, মানুষের এমন কোনো অর্গান নেই যেখানে ক্যান্সার হয় না, এমন কোনো অর্গান নেই। সমস্ত অর্গানে, সমস্ত সিস্টেমে ক্যান্সার হতে পারে। তো আয়োডিনের ক্যান্সারের ক্ষেত্রটা হচ্ছে তা সার্ভিক্সে ক্যান্সারের তার মানে ডিজেনারেশনটা হয়। আর সেই ক্ষেত্রে অনুভূতিটা হয় কাটিং পেন ইন অ্যাবডোমেন অ্যান্ড হ্যামারেজিক অ্যাট দ্য এভরি স্টুল, এবং সেখানে একটা রেড লাইন সিমটমস পাওয়া যায়। সেটা হচ্ছে
পায়খানার করার সময় তার রক্তস্রাব হয়, কনস্টিপেশন থাকে উইথ ইনএফেকচুয়াল আর্চিং। আমরা নাক্স ভূমিকার ক্ষেত্রে দেখেছি যে তার যে স্টুলের যে মানে ইনএফেকচুয়াল ডিজার ফর পাসিং স্টুল, অর্থাৎ পায়খানা করার পরে তার একটা অতৃপ্তি নাক্স ভূমিকার মধ্যে দেখেছি। আমরা এখানেও দেখছি যে কনস্টিপেশন থাকবে উইথ ইনএফেকচুয়াল ডিজার ফর আর্জিং, তার অতৃপ্তিকর একটা ভাব থাকে, আর রিলিভ বাই ড্রিঙ্কিং কোল্ড মিল্ক। আর এখানে একটা আনকমন পিকুলার সিমটমস, যে সিমটমসটা বেস করে আমরা মানে মেডিসিন সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে এই যে লক্ষণগুলো রিলিভ বাই ড্রিঙ্কিং কোল্ড মিল্ক, ঠান্ডা দুধ খাওয়ার পরে সেটা রিলিভ হয়। ক্রুপ মেমব্রেনাস হোর্স ড্রাই কাপ, ক্রুপ এক ধরনের কাশি, শুষ্ক কাশি, ড্রাই কাপ। সে ড্রাই কাপ আছে। ওর্স ইন দ্য ওয়ান, তার গরমে বৃদ্ধি। আর কোথায় বৃদ্ধি? ওয়েট ওয়েদার, ভিজা আবহাওয়াতে বৃদ্ধি। উইথ ফ্রিজিং অ্যান্ড শ্যাইং রেসপিরেশন, অর্থাৎ শ্বাস কষ্টকর যে রেসপিরেশন, যে কাশির সঙ্গে শ্বাসকষ্ট, আর মনে হয় করাত দিয়ে তার যেন সে বুকের মধ্যে চিড়ে ফেলছে, এরকম একটা অনুভূতি। সোয়িং রেসপিরেশন, কথা মানে হচ্ছে করাত। সেই রেসপিরেশনটা যখন হয়, করাতে যেমন একবার যায় আসে এরকম মনে হয়, তার মধ্যে শ্বাসে রেসপিরেটরি সিস্টেমে তার মনে হচ্ছে করাত চালানো হচ্ছে, এরকম একটা অনুভূতি। এই অনুভূতিটা আরেকটি মেডিসিনের মধ্যে আছে, তার নাম আছে স্পঞ্জিয়া। এই অনুভূতিটা আরেকটি মেডিসিনের মধ্যে আছে, সেটা হচ্ছে স্পঞ্জিয়া। বাচ্চারা চাইল্ড গ্র্যাবস অ্যাট ল্যারিংস, বাচ্চারা কি করে? বুকে আঁকড়ে ধরে, এই লক্ষণটা মানে সেটার মধ্যে আছে। আর ফেস পেল, বাচ্চাদের ফেসটা হচ্ছে পেল থাকাছে। অ্যান্ড কোল্ড, ঠান্ডা, স্পেশালি ইন দ্য ফ্লেশি চিলড্রেন, বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের মাংসল আছে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন। এবার আসা যাক আমরা আয়োডিয়ামের সঙ্গে অন্যান্য ওষুধের যে সম্পর্ক কম্পেয়ারটা করব, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি টু লাইকোপোডিয়াম। কমপ্লিমেন্টারি হচ্ছে লাইকোপোডিয়ামের সঙ্গে কম্পারেটিভ মেডিসিন কম্পেয়ার করা যায়। অ্যাসিটিক অ্যাসিড, ব্রোমিয়াম, কোনিয়াম, ক্যালিবাইক্রম, স্পঞ্জিয়া ইন মেমব্রেনাস গ্রুপ অ্যান্ড, অর্থাৎ যেটা শ্লেষ্ম জাতীয় যে সমস্ত কাশি, সেই কাশির ক্ষেত্রে আমরা যে সমস্ত ওষুধের সঙ্গে কম্পেয়ার করতে পারি সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ব্রোমিয়াম, কোনিয়াম, ক্যালিবাইক্রম, স্পঞ্জিয়া। Affections especially in overgrown boys with scrofulous diathesis, আমরা সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এটা ব্যবহার করব যাদের অতিরিক্ত মাত্রায় মানে বডি বিল্ডিং হচ্ছে, অর্থাৎ শরীরের বৃদ্ধি হচ্ছে, সেই সঙ্গে তার একটা স্কপুলার ডায়াথিসিস, অর্থাৎ যে স্কপুলার গন্ডমালাযুক্ত ডায়াথিসিস রয়েছে, তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে। আর ভালো এফেক্ট করে, ফলো ওয়েল
আফটার হিপার সাল্ট। হিপার সাল্টের পরে আয়োডিন ভালো কাজ করে, তারপরে মার্কসলের পরে এটা ভালো কাজ করে, আর ক্যালিবাইক্রমের ক্ষেত্রে এটা ফলো করে। তা এর যে মডালিটি হচ্ছে অ্যাগ্রাভেশনটা হয় কখন? ওয়ার্ম, গরমে অ্যাগ্রাভেশন, র্যাপিং আপ, মুড়ি দিয়ে থাকলে অ্যাগ্রাভেশন হয়। বিশেষ করে র্যাপিং আপ দ্য হেড, যদি মাথা ঢেকে রাখে, র্যাপিং করে, তাহলে তার অ্যাগ্রাভেশনটা হয়। আর উল্টোটা হয় যেটা রিভার্স, সেটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে রিভার্স যেটা করে ওয়ার্মে এবং র্যাপিং আপে যদি তার রিলিফ হয়, সেটা হচ্ছে হিপার সাল্ট আর হচ্ছে সোডিনাম। হিপার সাল্ট আর সোডিনাম হচ্ছে এর বিপরীত।